কখনো না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো। এই সচেতনতার বার্তাকে সাথে নিয়ে আজকে আমি যাত্রা শুরু করেছি ইউনাইটেড ট্রান্সপোর্টের একটি নন এসি বাসের সাথে। গন্তব্য ঢাকা মহাখালী থেকে ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল। আমি হৃদয়, পুরো ভিডিও জুড়েই থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করি আজকের জার্নি। ঘড়িতে এখন সময় দুপুর 2:39। আমি দাঁড়িয়ে আছি মহাখালীতে অবস্থিত ইউনাইটেড ট্রান্সপোর্টের টিকিট কাউন্টারের সামনে। দেখে বুঝতে পারছেন এটি আগে এনা ট্রান্সপোর্টের টিকিট কাউন্টার ছিল। এনা বন্ধ হওয়ার পর সেই একই জায়গা থেকে এখন ইউনাইটেড ট্রান্সপোর্ট তাদের সার্ভিস পরিচালনা করছে। একই সাথে এখান থেকেই বিলাস পরিবহনের সিলেট রুটের টিকিটও ইস্যু করা হয়। কাউন্টারের ভেতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর আর পরিষ্কার। যাত্রার শুরুটা এতটা গোছানো দেখে ভালোই লাগছে। দুপুর 2:40 মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের আজকের যাত্রা শুরু হয়। ড্রাইভিং সিটের পরিচিত মুখটি অনেকে নিশ্চয়ই চিনতে পেরে গেছেন। ময়মনসিংহের সুপরিচিত অভিজ্ঞ ড্রাইভার কামরুল ভাই আমাদের আজকের জার্নির পাইলট। তার অভিজ্ঞ হাতে আজকের যাত্রা নিশ্চিন্ত বলেই ধরে নেওয়া যায়। মহাখালী বাস টার্মিনাল থেকে ইউটার্ন নিতে বেশ কিছুটা সামনে এগিয়ে যেতে হয়। এই অংশে সবসময় প্রচুর যানজট থাকে, আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের বাসটি ধীরে ধীরে যানজট পেরিয়ে এগিয়ে চলেছে। এই সময় সামনে চোখে পড়ে টাঙ্গাইলের বিনিময় পরিবহনের একটি বাস, আর একটু এগিয়ে যেতেই সামনে পাই কেন্দুয়া এক্সপ্রেস নামের একটি বাস ইউটার্ন নিয়ে রওনা দিচ্ছে কেন্দুয়ার উদ্দেশ্যে। ইউনাইটেড এখানে বেশ কৌশলী একটা পদক্ষেপ নিয়েছে, বলা যায় একটা ভালো গেম খেলে দিল। কেন্দুয়া থেকে নীলয়ের সার্ভিস বন্ধ করে দেওয়ার পর ইউনাইটেড প্রথম দিকে হিনুয়াকে 1J বাস দিয়ে সার্ভিস চালু করেছিল কেন্দুয়া এক্সপ্রেস নামে, কিন্তু মাত্র 2-1 দিনের ব্যবধানে সেই জায়গায় এখন দেখা যাচ্ছে অশোক ল্যান্ডের বাস চলাচল করছে। এটা পরিষ্কারভাবে ইউনাইটেডের দিক থেকে একটা স্ট্র্যাটেজিক আপগ্রেড বলা চলে, যদিও এই আপগ্রেড ভালো না খারাপের জন্যই হলো। যাই হোক, ধীরে ধীরে এখন বিনিময় পরিবহনের বাসটিকে আমরা ধরে ফেলেছি। তখনই সামনের চোখে পড়লো আরেকটি বাস, যার গায়ে লেখা হৃদয়। এই বাসটি ঢাকা থেকে টাঙ্গাইলের ভুয়াপুর পর্যন্ত নিয়মিত সার্ভিস দেয়। নিজের নামের বাস দেখে সত্যিই একটু অন্যরকম ভালো লাগা কাজ করলো। এখন একটা কথা বলুন তো, যদি কখনো আমি নিজে একটা বাস সার্ভিস চালু করি তাহলে সেটা কী নামে দেখতে চান? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমরা সরাসরি মহাখালী থেকেই উঠেছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, কারণ নিচের রাস্তার যানজট এতটাই বেশি যে সেখানে নামলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো। 160 টাকা অতিরিক্ত খরচ হলেও এই এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া অনেকটা স্মার্ট সিদ্ধান্ত, কারণ নিচের জ্যামে পড়লে টঙ্গী পৌঁছতেই রাত নেমে আসতো। তাই সময় বাঁচাতে শান্তিতে চলতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক কথায় সেরা। এখন আমরা মহাখালী থেকে বাম দিকের রাস্তায় ঢুকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করছি। মহাখালী এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল বক্সে 160 টাকা টোল পরিশোধ করে আমরা রওনা দিলাম, যেন ইউরোপের উন্নত কোনো রাস্তায় উঠছি। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে আসার সাথে সাথে একদম অন্যরকম অনুভূতি কাজ করলো। এছাড়া রাস্তার সৌন্দর্যও যা চোখে পড়ার মতো, যদিও রাতের বেলার এই সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সৌন্দর্য সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। আপনি এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে থাকেন তাহলে উপরের দিক থেকে ঢাকার দৃশ্য একদম নতুন রূপে দেখা যায়। চারপাশের ব্যস্ততা, শহরের অযথা জ্যাম সবকিছুই যেন অদৃশ্য হয়ে যায়। রাস্তার নির্মাণ শৈলী অত্যন্ত আধুনিক ও স্মার্ট, যেখানে মসৃণ সড়ক, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক সিগন্যাল ব্যবস্থার সমন্বয়ে এক নিখুঁত পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর এক্সপ্রেসওয়ের সৌন্দর্য আরও বেড়ে যায়। শহরের আলো আর সড়কের উপর ছড়িয়ে পড়া LED লাইট এবং পাশের উজ্জ্বল বিলবোর্ডের মধ্য দিয়ে সড়কটি যেন এক নতুন জীবন পায়। এই দৃশ্যটি দেখে মনে হয় আপনি শহরের একেবারে ভিন্ন অংশে আছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনার যাত্রাকে করে অনেক দ্রুত, সুবিধাজনক ও নিরাপদ। যতক্ষণে আপনি নিচের রাস্তায় আটকে থাকবেন ততক্ষণে এক্সপ্রেসওয়ে দিয়ে আপনি অনেক দূর অবধি চলে যেতে পারবেন। এখানে সিগন্যাল, যানজট কিংবা ট্রাফিকের কোনো ঝামেলা নেই, ফলে যাত্রার সময় এবং মান দুটি অনেক উন্নত হয়। আর রাস্তায় চালকরা দ্রুত ও সতর্কভাবে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হন, যেটা নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু যান চলাচলের দ্রুততম মাধ্যম নয়, বরং ঢাকার আধুনিকতারও একটি প্রতিচ্ছবি। এর মাধ্যমে ঢাকার কেন্দ্রস্থল থেকে শহরের বাইরের এলাকাগুলোতে যাতায়াত আরও সহজ ও কার্যকর হয়ে উঠেছে। কিছুটা সামনে আসতেই চোখে পড়ে ইউনাইটেড ট্রান্সপোর্টের একটি এসি বাস, যা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর পুলিশ দ্বারা আটক করা হয়েছে। এটি সম্ভবত কোনো নিয়ম অমান্য করার কারণে বাসটিকে আটক করা হয়েছে, আর এখন নিশ্চয়ই জরিমানা করা হবে। এমন দৃশ্য সাধারণত কোনো যাত্রী পরিবহন সংস্থার জন্য কখনোই ইতিবাচক নয়, কিন্তু নিয়ম লঙ্ঘনকারী গাড়িগুলোর ক্ষেত্রে পুলিশের এ ধরনের পদক্ষেপ প্রয়োজনীয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আবারও দেখা মিলল সেই চিরচেনা যানজটের। এটা যেন ঢাকার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে।
একদিকে দ্রুতগতি, অন্যদিকে আবার দীর্ঘ যানজট। যানজটের কিছুটা সামনে এসে আমার চোখে পড়ল ইমাদ, শৌখিন এবং শেরপুরের থেকে চলাচলকারী একটি বাস, শেরপুর চেম্বার অফ কমার্সের ওয়ানজে বাসটি। যানজটের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ছুটতে থাকি শেরপুর চেম্বার অফ কমার্স বাসটির বাম্পারে এবং একসময় বাসটিকে ওভারটেক করতে সক্ষম হই। বাসটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া উড়িয়ে চলছে। যানজট পেরিয়ে আসতে সময় নিলেও শেষ পর্যন্ত আমরা এগিয়ে চলতে থাকি। এরপর উত্তরা কাউন্টারে 5 মিনিটের জন্য দাঁড়ালাম। সেখান থেকে কিছু যাত্রী উঠে আমাদের বাসে এবং এরপর আমাদের আবার জার্নি শুরু হয়। বাস আবারও চলতে থাকলো সেই চিরচেনা ঢাকার রাস্তায়। এখন পর্যন্ত বাস মোটামুটি গতি নিয়ে চলছে, খুব ধীরেও না খুব দ্রুতও না। তবে বিশ্বাস করুন, বাসটির আসল গতির কালা আপনি দেখতে পাবেন টঙ্গী পার হওয়ার পর থেকেই। এই রুটের সবচেয়ে ফাঁকা ও সোজা অংশ শুরু হয় সেখান থেকেই। আর ঠিক তখনই যেন বাসটি নিজের আসল রূপে ফিরে আসে। তাই চোখ রাখুন সামনে, কারণ গতি আর স্থিতির এক অসাধারণ মিশ্রণ আপনার অপেক্ষায়। কথা দিচ্ছি ভালো লাগবে। জ্যামের এই দীর্ঘ রাস্তায় আমরা একে একে ওভারটেক করে যাচ্ছি শ্যামলী বাংলা, রাজীব, ইমাম সহ আরও কয়েকটি বাসকে। এভাবেই আস্তে আস্তে সামনে এগুতেই চোখে পড়ে বক্সিগঞ্জ সানন্দবাড়ি রুটের এক পরিচিত নাম, মাফি এন্টারপ্রাইজকে। এই অপারেটরটি সাধারণত ভালো মানের সার্ভিসের জন্য পরিচিত, তবে আজকের জ্যামে তার গতি কিছুটা থেমে গেছে। আমরা খুব সহজেই মাফিকে ওভারটেক করে সামনে এগিয়ে যাই, আর আমাদের যাত্রাও এখন এগিয়ে চলেছে ধীরে ধীরে জ্যামের মধ্যে গ্যাপে গ্যাপে। এরপর যানজট পেরিয়ে চলে এলাম শালনা। এরপর শালনা থেকে শুরু হয় আমাদের আসল গতির খেলা। ব্যস্ত শহরের জ্যাম পেরিয়ে এবার শুরু হয় ছুটে চলা। রাস্তা ফাঁকা, গতিমুক্ত। চলুন একসাথে কিছুক্ষণ উপভোগ করে এই গতিময় মুহূর্তগুলো। তবে ভিডিও যাতে খুব বেশি বড় না হয়, সেজন্য বাসের গতি আর ওভারটেকিং গেমগুলো বেশি দেখাবো না। এই ওভারটেকিং মুভমেন্টগুলো আর গতিময় যাত্রার উপর শীঘ্রই আলাদা আলাদা ভিডিও আসবে, সেখানে আরও বিস্তারিত বিষয় তুলে ধরা হবে। শালনায় এসেই পেয়ে যাই ইমাম পরিবহনের একটি বাস। প্রথমে কিছুক্ষণ তার বাম্পার ধরে চলার পর এক পর্যায়ে সুযোগ বুঝে আমরা তাকে ওভারটেক করে ফেলি। ইমামকে পেছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রাজেন্দ্রপুরের সবুজ গাড়া জঙ্গলের দিকে। এই অংশটা শুধুই গতি আর প্রকৃতির এক মিশ্রণের অদৃশ্য অনুভূতি, যেখানে বাতাস আরও ঠান্ডা, রাস্তাটা যেন আরও বিস্তৃত হয়ে যায়। ইমামকে ওভারটেক করে আমরা যখন ধীরে ধীরে প্রবেশ করছি রাজেন্দ্রপুরের সবুজ গাড়া জঙ্গলে, ঠিক তখনই পরিবেশটা বদলে যেতে শুরু করলো। কুলহলমুকুর শহরের রাস্তাগুলো পেছনে ফেলে আমরা যেন এক শান্ত, নির্জন, নিঃশব্দ জগতে প্রবেশ করলাম। রাজেন্দ্রপুরের এই বনাঞ্চল একদিকে যেমন মনোমুগ্ধকর, তেমনি আবার এক ধরনের প্রশান্তির অনুভূতি এনে দেয়। রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শাল, গজারি, করই আর নাম না জানা অসংখ্য গাছ মিলেমিশে যেন এক সবুজ ছায়া তৈরি করেছে, যার মধ্য দিয়ে বাস চলতে চলতে যেন হারিয়ে যায় প্রকৃতির মাঝে। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে তৈরি হয় এক দারুণ ছায়া আর আলোর খেলা, যেন প্রাকৃতিকভাবে সাজানো কোনো এক সিনেমার দৃশ্য। বাতাস এখানে অনেক ঠান্ডা, নির্মল আর পরিবেশটা একদম ধুলাবিহীন। শহরের দূষণের পর এমন বাতাস বুক ভরে টেনে নিতে ইচ্ছে করে। জানালা দিয়ে মুখ বের করলে শুধু ঠান্ডা বাতাসই নয়, সেই সাথে পাখির ডাক, গাছের পাতার মৃদু শব্দ আর বাসের টায়ারের নিচ থেকে রাস্তার রোলিং সাউন্ড, সব মিলিয়ে একটা মিউজিকের মতো লাগে। এই অংশের মাঝে দেখা মেলে বাইক, সাইকেল কিংবা পিকনিকগামী প্রাইভেট কার, যারা নিশ্চয়ই এই পরিবেশ উপভোগ করতে বের হয়েছেন। রাস্তায় এক আধটা চায়ের দোকান চোখে পড়বে, যেটা যেন জানিয়ে দেয় এই নির্জনতাতেও জীবনের স্পন্দন আছে। রাজেন্দ্রপুরের এই পথটা শুধু একটা রাস্তা নয়, এটা এক প্রকার মনোমুগ্ধকর অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি, গতি আর নিঃশব্দতা মিলে তৈরি হয় এক নিখুঁত মুহূর্ত, যা হয়তো ক্যামেরায় পুরোপুরি ধারণ করা সম্ভব নয়, কিন্তু মন ঠিকই টের পায়। রাজেন্দ্রপুরের সবুজ সৌন্দর্য পেরিয়ে আমরা আবারও ফেরলাম গতির মূল রুটিনে। সেখানে সামনে দেখা মিলল ইসলাম পরিবহনের একটি লোকাল বাসের। ইসলাম বাসটিকে খুব সহজেই ওভারটেক করে বেরিয়ে গেলাম, আর ঠিক তখনই আমাদের বাস যেন নতুন করে গতি ফিরে ফেল। রাস্তায় আর কোনো বাধা নেই, সামনে শুধু সোজা পথ, আর সেই পথের এক প্রান্তে আমাদের গন্তব্য ময়মনসিংহ। এই ছুটে চলা শুধু যে একটা গতি নয়, এটা একটা অভিজ্ঞতা। এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর মাঝে যে আনন্দ, যে স্বাধীনতা, সেটা এই মুহূর্তটাই সবচেয়ে বেশি টের পাওয়া যায়। 4:05 আমাদের বাস এসে পৌঁছায় গাজীপুর সাফারি পার্কের সামনে। প্রকৃতির এই আকর্ষণীয় জায়গা পেরিয়ে সামনেই দেখা পেলাম ইমাম পরিবহনের আরও একটি বাসের। একটু আগেই একটি ইমামকে সামনে পেছনে ফেলে এসেছি, এখন আবার আমরা খুব সহজেই এই বাসটিকে ওভারটেক করে সামনে এগিয়ে যাই। এরপর আসে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাওনা ফ্লাইওভার। মাওনা ফ্লাইওভারে এসে একজন যাত্রী নামিয়ে আমরা উঠে যাই মাওনা ফ্লাইওভারের উপর। এই ফ্লাইওভারের উপরে উঠে মাওনাটাই যেন এক নজরে চোখে পড়ে যায়।
ফ্লাইওভার থেকে নেমেই আমাদের চোখে পড়ে এক চেনা নাম, আল্লাহর দান নামের বাসটি, যা ঢাকা থেকে নালিতাবাড়ি রুটে সার্ভিস দেয়। বাসটার নামটা যেমন আকর্ষণীয়, পারফরমেন্সও ঠিক তেমন। এই বাসটিকে ওভারটেক করা এতটা সহজ ছিল না। আমাদের বাসকে বেশ কিছুক্ষণ এই বাসের পিছু পিছু ছুটতে হয়। ঠিক তখনই একটা চমক, আমাদের সামনেই থাকা জয় হিয়া বাসটিকে হুট করে ওভারটেক করে ফেলে আল্লাহর দান। এর ফলে আমরা গিয়ে পড়ে যাই জয় হিয়ার বাম্পারে, যা আমাদের বাসের গতি কিছুটা কমিয়ে দেয় এবং সামনে এগোনোর জন্য নতুন পরিকল্পনা করতে হয়। এসব দৃশ্য শুধু একটা জার্নির অংশ নয়, এগুলো এক একটা রুট ক্যারেক্টারের মতো, যারা নিজেদের গতি, রুট আর স্টাইল নিয়ে আমাদের যাত্রাকে আরও রঙিন করে তোলে। যাত্রা চলতে চলতে সামনে থাকা জয় হিয়া হঠাৎই যাত্রী তুলতে বাম পাশে ব্রেক করে দাঁড়িয়ে পড়ে, আর সেই সুযোগটাই আমরা নিখুঁতভাবে কাজে লাগাই। জয় হিয়াকে খুব সহজেই ওভারটেক করে আমরা সামনে এগিয়ে যাই। তবে উত্তেজনা এখানেই শেষ নয়। জয় হিয়াকে টপকে গিয়ে আমরা এসে বসি সরাসরি আল্লাহর দান বাসটির বাম্পারে। এই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন এক দৌড়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু সামনের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। কারণ আল্লাহর দানের সামনে ছিল আলম এশিয়া, আর সেই বাসটা এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে পুরো রাস্তাটাই তার হাতে বন্ধক দেওয়া। একটা নির্দিষ্ট লেন পুরোপুরি বন্ধ করে দাঁড়িয়ে থেকে সে যেন পুরো জ্যামটা নিজের কাঁধে টেনে নিচ্ছে। এই ধরনের রাস্তায় একটু জায়গা মানেই বড় ফারাক, আর এখানে যখন একাধিক বাস একসাথে সামনে দাঁড়িয়ে থাকে তখন সেই ফারাকটা হয়ে দাঁড়ায় বিশাল এক অপেক্ষা। আমরা বাধ্য হয়ে এই জ্যামের ভেতরেই আটকে থাকি। পেছনে জয় হিয়া, সামনে আল্লাহর দান, তার সামনেই জ্যামের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া। এই মুহূর্তটা ছিল ধৈর্যের পরীক্ষা। গতি যেখানে থেমে যায় সেখানে শুরু হয় অপেক্ষার গল্প। আর জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকলেও সামনে থাকা আলম এশিয়ার ড্রাইভার যেন একেবারেই আলাদা চরিত্র। কিছুক্ষণ পরেই তার ড্রাইভিং স্কিলের একটা ঝলক দেখা যাবে, আর আপনি নিজেই বুঝে যাবেন এই মানুষটা গতি আর জায়গা নিয়ন্ত্রণে আসলেই এক্সপার্ট। অন্যদিকে আল্লাহর দান বাসটি চেষ্টা করছিল আলম এশিয়াকে ওভারটেক করার, কিন্তু যতবারই চেষ্টা করছে ততবারই তাকে থমকে যেতে হয়েছে। এ যেন এক মস্ত বড় দেয়াল, যাকে ডিঙানোর জন্য শুধু গতি নয়, কৌশলও লাগে। অবশেষে আল্লাহর দান বুঝে যায় এই যুদ্ধে জিততে হলে তাকে কৌশলী হয়ে সরে দাঁড়াতে হবে। তাই সে আমাদের বাসটিকে সাইড দিয়ে দেয় একটা সংকীর্ণ গ্যাপ তৈরি করে, যেন আমাদের বাসটা সেই গ্যাপ দিয়ে সাপের মতো বেরিয়ে যেতে পারে। একই সাথে সে যেন একটা ইঙ্গিতও দেয়, তোমরা সামনে যাও, আমি আপাতত যুদ্ধে হার মানলাম। এই মুহূর্তটা ছিল এক প্রকার রোড রেসের মাইন্ড গেম, যেখানে গতি নয় বরং কৌশল আর উপস্থিত বুদ্ধি দিয়ে জয়ী হতে হয়। আর আমাদের বাস চালকও সেটা খুব ভালোভাবে বুঝতেন। ফলাফল, আমরা ধীরে ধীরে বেরিয়ে যাই গ্যাপ দিয়ে, আর পেছনে ফেলে যাই এক টুকরা রোড ড্রামা। এবার আমি আর কথা বলবো না, আপনারা শুধু ড্রাইভিংটা উপভোগ করুন। আলম এশিয়ার ড্রাইভারের খেলা দেখুন এবং দেখুন কিভাবে তার ড্রাইভিং দক্ষতায় বাসটি প্রতিটি বাঁক কাটাচ্ছে। বিশেষ করে বাউলি দিতে দিতে তার বাসের ব্যাক সাইডের কি নাজেহাল অবস্থা হয়ে গেছে। এটা শুধু এক রাস্তায় চলার কৌশল নয়, এটা আসলেই একটা অ্যাকশন সিনেমার দৃশ্য। সব কিছুই চোখে দেখুন আর অনুভব করুন সেই উত্তেজনা। শেষমেশ জর্না বাজার পৌঁছে আলম এশিয়ার বাসটি যাত্রী তুলতে সাইড হয়ে দাঁড়ায়, আর সেই সুযোগটাই আমরা নিতে পারি এবং খুব সহজেই ওভারটেক করে এগিয়ে যাই। তবে এটাও সত্য, যদি আলম এশিয়া বাসটি সাইড না করতো তাহলে এই বাসকে ওভারটেক করতে সত্যি অনেক বেগ পেতে হতো। এই ধরনের সিচুয়েশন আসলে একটা কঠিন টেস্ট। শুধু গতি নয় বরং পরিস্থিতি বুঝে ড্রাইভিংয়ের দক্ষতা এবং সময়ের ব্যবধান নেই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা যেন এক আদর্শ উদাহরণ, যেখানে সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিলেই যাত্রা সহজ হয়ে যায়। এরপর আমরা আরও কিছু লোকাল বাস ওভারটেক করতে করতে এগিয়ে যাচ্ছি মাসকান্দার দিকে। তখনই সামনে চলে আসে আরেকটি বাস, যার নাম রয়্যাল। প্রথমে আমি ভেবেছিলাম এই বাসটি হয়তো আমাদের সঙ্গে রেস করবে এবং টানবে, কিন্তু অবাক করার বিষয় হলো রয়্যাল বাসটি কোনো বাধা সৃষ্টি না করে আমাদের সাইড দিয়ে দেয়। এই ধরনের মুহূর্ত আসলে একটা অদ্ভুত অভিজ্ঞতা দেয়, যেখানে একটি বাস চালক ঠিক বুঝে নেয় কখন অন্যকে জায়গা দিতে হবে এবং কোথায় সঠিকভাবে সাইড দিতে হবে। আর এভাবেই আমাদের জার্নিও একটি নতুন অধ্যায়ে পৌঁছায়। যতটা সামনে এগিয়ে যেতে হবে ততটাই আরেকটি অজানা পথ আমাদের অপেক্ষায়।
এবার আমরা আরও সামনে পেয়ে গেলাম সেই মিনি কভার ভ্যানটিকে, যেটি আমি ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, কখনো না ফেরার চেয়ে দেরিতে ফেরা ভালো, এই স্লোগান সহ। এই স্লোগানটা পুরো একটা জার্নির মেসেজ হয়ে দাঁড়ায়। সময় এখন 4টা 44 মিনিট। আমাদের বাস অবশেষে পৌঁছে গেল ভালুকা। মহাখালী বাস টার্মিনাল থেকে ভালুকা পর্যন্ত পৌঁছাতে আমাদের মোট সময় লেগেছে মাত্র 2 ঘন্টা 25 মিনিট। এই সময়টাতে আমরা কিভাবে যানজট পার করেছি তা বলে বোঝানো সম্ভব নয়, তবে এই সময়ের মধ্যেই রাস্তাটা আমাদের পুরোপুরি বদলে দিয়েছিল। আর এখন আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি। ভালুকা এসে যাত্রী নামানোর পর সামনে দেখতে পাই ইসলামের আরও একটি লোকাল বাস। এই বাসটিকে আমরা সহজেই ওভারটেক করি এবং কিছুক্ষণ পরে দেখা পাই মামুন এন্টারপ্রাইজ নামের একটি বাসকে, যেটি ঢাকা থেকে নেত্রকোনা রুটে চলাচল করছে। মামুনকে সহজেই পেছনে ফেলে দিয়ে আমরা আবারও এগিয়ে যেতে থাকি। এটা যেন এক নিয়মিত খেলা, একে একে বাসগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া। এরপর আবারও সামনে চলে আসে ইমামের আরও একটি বাস এবং আমরা কিছুক্ষণ তার বাম্পারে ধীরগতিতে চলার পর তাকে একটা দুর্দান্ত রানিং ওভারটেক দিয়ে খুব সহজেই পেছনে ফেলে দিতে পারি। এটা ছিল একটা ক্লাসিক মুভ, যেখানে গতি আর দক্ষতার মিশ্রণ ছিল। এরপর আমরা টানা গতিতে চলতে থাকি। অবশেষে 5টা 19 মিনিটে পৌঁছে যাই ময়মনসিংহ শহরের প্রবেশদ্বার ঢাকা বাইপাস মোড়ে। মহাখালী থেকে ঢাকা বাইপাস পর্যন্ত সময় লেগেছে মোট 2 ঘন্টা 40 মিনিট। স্বাভাবিকভাবে ঢাকা বাইপাস থেকে মাসকান্দা পৌঁছাতে সাধারণত 2-3 মিনিট সময় লাগে, কিন্তু ঠিক তখনই আমাদের সুপারভাইজার ঘোষণা দেন, গাড়ি কিছু সময়ের জন্য পাম্পে ঢুকবে, যার ফলে আমাদের যাত্রা 5 মিনিট দেরি হবে। এরপর আমরা পাম্পে গিয়ে কিছুক্ষণ বসি এবং গাড়িতে তেল লোড করা হয়, যাতে পরবর্তী অংশের যাত্রা পথ আরও সুগম হতে পারে। তবে একটি বিরতির পর গাড়ি ঘুরিয়ে আবার মাসকান্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ভিডিওতে আপনি আমার পাশে বসা একজন যাত্রীর দিকে তাকালে দেখতে পাবেন, যার মাথায় গোলাপি ওড়না দেখা যাচ্ছে। তিনি এই বাসের একজন যাত্রী, যিনি আসলে আমার এই যাত্রায় সহযাত্রী হয়ে আছেন এবং তার উপস্থিতি এই যাত্রাকে আরও কিছুটা প্রাণবন্ত করে তুলেছে। এরপর ঠিক 5টা 34 মিনিটে আমরা মাসকান্দা বাস টার্মিনালে পৌঁছাই। অর্থাৎ ঢাকা মহাখালী থেকে ময়মনসিংহের মাসকান্দা পর্যন্ত আসতে টোটাল সময় লেগেছে 2 ঘন্টা 53 মিনিট। এই যাত্রাটা নিঃসন্দেহে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। এর আগে একই দিনে সকালবেলা আমি কিন্তু লোবনা বাসে করে ঢাকা গিয়েছিলাম, সেখানে সময় লেগেছিল 2 ঘন্টা 57 মিনিট, আর এখন ইউনাইটেড ট্রান্সপোর্টে সময় লেগেছে 2 ঘন্টা 53 মিনিট। অর্থাৎ সময়ের ব্যবধান খুব সামান্য, মাত্র 4 মিনিট। তবে দুটো যাত্রার ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষণীয়, সকালবেলা আমি লোবনায় উঠেছিলাম, সেটা কিন্তু ছিল ময়মনসিংহ ব্রিজ থেকে। অন্যদিকে ইউনাইটেড ট্রান্সপোর্টে পুরো পথ পাড়ি দিয়েছি মহাখালী থেকে। তবে এক পর্যায়ে পাম্পে ঢুকে কিছুটা সময় লেট করেছে বাসটি। অন্যদিকে লোবনাও কিছু সময় যাত্রা বিরতি এবং যানজট খেয়েছিল। সব মিলিয়ে বললে দুটো বাসেই প্রায় সমান সময় লেগেছে, কিন্তু অভিজ্ঞতা এবং রাস্তার ভিন্নতা একে অপরকে আলাদা করে তুলেছে। তবে যাত্রার শেষ মুহূর্তে এসে মনে হচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভ্রমণের অনুভূতি আর স্মৃতিগুলো, যা আপনি এই ভিডিওতে চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমি ইউনাইটেড ট্রান্সপোর্টের যে বাসটিতে আজকে ভ্রমণ করেছি, বাসটি আসলে শামীম এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি বাস। যাত্রা শুরুর মুহূর্ত থেকে শেষ পর্যন্ত গাড়িটির কন্ডিশন বেশ ভালো ছিল, বড় ধরনের কোনো অসুবিধা চোখে পড়েনি, এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আর হ্যাঁ, আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে বাসটি ছিল হিনো একে 1J চেইজের একটি বাস। এটার পারফরমেন্স, সাউন্ড আর চলার স্মুথনেস দেখে এটা স্পষ্ট বোঝা যায়। মাসকান্দা টার্মিনালে এসে আবার চোখে পড়ল পূর্বের এক অস্বস্তিকর অভিজ্ঞতা স্মৃতি। ইউনাইটেড ট্রাভেলসের 6343 রেজিস্ট্রেশনের বাসটি। এই বাসটি ঢাকা থেকে পাবনা রুটে পাবনা এক্সপ্রেস হিসেবে চলাচল করত। বর্তমানে ইউনাইটেড ট্রাভেলসের অধীনে চললেও বাসটির কন্ডিশন খুবই করুণ। অভ্যন্তরীণ অবস্থা, সিটিং কমফোর্ট, এমনকি শব্দ নিয়ন্ত্রণেও ঘাটতি রয়েছে। দর্শকদের জন্য এটুকু বলতে পারি, একটা বাসের বাহ্যিক চেহারা দেখে তার অভ্যন্তরীণ সেবার মান যাচাই করা মুশকিল। এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি সঠিক বাস নির্বাচনের ক্ষেত্রে সচেতনতা অনেক জরুরি। আমার আগের অভিজ্ঞতা ভালো না হলেও আজকের ইউনাইটেডের যাত্রা সেই মন খারাপের স্মৃতি অনেকটাই মুছে দিয়েছে। এবার যদি সম্পূর্ণ জার্নির একটা রেটিং করি তাহলে যা হবে, ড্রাইভার 10 আউট অফ 10, সুপারভাইজার 9 আউট অফ 10 এবং গাড়ির স্পিড 9 আউট অফ 10। টার্মিনালে পৌঁছে অবশেষে শেষ হলো আমাদের আজকের এই চমৎকার জার্নি। এখন একটু খাওয়া দাওয়া না করলে তো চলেই না, তাই আমি এখন চলে যাচ্ছি মাসকান্দা টার্মিনালের ভেতরের দিকে, ক্যান্টিনের দিকে। দেখা যাক আজকের মেনুতে কি আছে। এই মাসকান্দা টার্মিনালটা কিন্তু নিজেই একটা বড় জার্নি, বহু কিছু গল্প আছে, অনেক ভিজুয়াল দেখানোর মতো জিনিস। তাই ভাবছি একদিন পুরো মাসকান্দা টার্মিনালটাকে নিয়েই একটা ভিডিও বানালে কেমন হয়। আপনারা কি বলেন কমেন্ট করে জানিয়ে দিন তো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের প্রতি অন্তর থেকে ধন্যবাদ। আমি হৃদয়, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন কখনো না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো।